This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. দৃষ্টো বা তুষ্ঠাবয়ম, একটা সংক্ষিপ্ত সংস্কৃত অভিব্যক্তি। হঠাৎ বললাম তার কারণ হঠাৎ মনে পড়ে গেল, জানেন তো, কবি জয়দেব একবার এই কথাটাই বলেছিলেন লক্ষণ সেনকে দেখে, রাজা লক্ষণ সেন তখন। তো তার প্রতি তার এই অভিব্যক্তিটা সেটা খুব সিম্পল, যে যা দেখলাম দেখেই সুখ আর কি। এবার আমরাও তো দেখলাম, আমাদের কি দেখেও সুখ হলো? মানে সুখ হলো কি না বলতে পারবো না, তবে দৃশ্যম একটা হলো বটে, দুখানা, একটা না। আজ রাস্তায় দেখছি কীভাবে পিল পিল করছে মানুষ, জানেন তো, দু রঙের মানুষ, একদল গেরুয়া আর একদল সবুজ, আর একদল আছে তাদের কোনো কালার নেই, তারা রং খুঁজে বেড়ান, সেই রং যে রংটা তাদের শরীরে একটু ভালো থাকার রং মাখিয়ে দেবে। একই দিনে প্রায় একই সময় কলকাতা শহরে এই মোদি আর মমতার আলাদা আলাদা রোড শো দেখলাম আমরা। নরেন্দ্র মোদি আর মমতা বন্দ্যোপাধ্যায়, গোল আমাদের দুই দণ্ডমুণ্ডের কর্তা আর কি, একজন রাজ্যের আর একজন দেশে। আর এত হাই প্রোফাইল দুজন যখন কলকাতার রাস্তায় হাঁটবেন বলে ঠিক করেছেন, কলকাতা পুলিশ আর কী করবে, তারাও কোমর বেঁধে নেমেছে আর কি। কত ঝামেলা ঝঞ্ঝট, কিন্তু তারা নিশ্চিতভাবে, মানে কলকাতা পুলিশের কর্তারা নিজেদের বায়োডাটা এটা উল্লেখ করতে পারেন যে এরকম একটা দিনে সাধারণ মানুষের চলাচলের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা তারা কিন্তু ঠিক করেছিলেন। জোড়া সভা দেখে চোখ জুড়িয়ে গেল এটা অবশ্য বলতে পারবো না, তবে চোখ ধাঁধিয়ে গেছে অবশ্যই। এটা নি, ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার, তাই না? গ্যামলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন, সেটা জুয়া নয় তো কি মজাই? শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে, তাকে V-Guard দিয়ে সুরক্ষিত রাখুন। V-Guard, India's #1 stabilizer. যারা সারদা মাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছে এক মাস আগে, আজকে লোক দেখাতে সারদা মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গেছে। বিজেপির সর্বভারতীয় সভাপতির নেতৃত্বে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি কলকাতায় আপনারা ভেঙেছিলেন। তৃণমূলের প্রতিনিধিদের বলবো যে স্বামী বিবেকানন্দর বাসভবনে স্বামীজির যে মূর্তি আছে সেটাকে বুক দিয়ে আগলে রাখবেন এই উচ্ছিষ্ট গুণর থেকে। কে কত বেশি বিদ্যাসাগর প্রেমী আর বিদ্যাসাগর বিরোধী তার একটা নকল যুদ্ধ করেছিল, তাতে কোলাটারাল ড্যামেজ হিসেবে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, তার মূর্তি নিয়ে এই ঘৃণ্য খেলা যাতে রিপিট না হয়, বাংলার বুকে যা বিদ্যাসাগরের মূর্তি নিয়ে হয়েছিল। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রীর যে জনমোহ নিষ্ঠা ছিল, যে মোহ ছিল তার প্রতি, সেটা ভাঙছে। তার প্রধানমন্ত্রী চাইছে কুড়িয়ে বাড়িয়ে যেখানে যেমন করে হোক আমার নির্বাচনের সিটের সংখ্যা বাড়বে। কলকাতা এবং তার আশপাশে এবার পুরো শক্তি লাগিয়ে এখানে জিতব, তাহলে হয়তো পশ্চিমবাংলার পরিবর্তন হবে। তা নাহলে কলকাতার কিছু পরিবর্তন করে উন্নয়ন করে দেখানো হচ্ছে পশ্চিমবাংলা পাল্টে গেছে, এটা হবে না। পশ্চিমবাংলার সঙ্গে সঙ্গে কলকাতার সঙ্গে পশ্চিমবাংলার পাল্টাতে হবে। অর্থাৎ দেখানো হলো, আর দেখানো যদি হয় তাহলে তো আমরা দেখতে বাধ্য। আরও একটা জিনিস বুঝলাম যে ওই দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থেকেও কলকাতার দিকে নজর রাখছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানে শুধু আমাদের নজর ওই দুদিকে ছিল না, আরও কারুর ছিল। তিনি তাই জন্যই তো মনে করিয়ে দিলেন যে উত্তর কলকাতায় অমিত শাহর সভার সময় বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল। আর মুশকিল কী জানেন, সেই মূর্তিটা কে ভেঙেছিল সেটা কিন্তু এখনও প্রমাণ হয়নি, এবং দুদলের দিকে আঙুল তুলেছিল। তবে হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের লাগাতার প্রচার একটা রাজনৈতিক বয়ান তৈরি হয়ে গেছে, যেটা আজকে ফের অভিষেক উস্কে দিলেন। এই রোড শোগুলোর উদ্দেশ্য কিন্তু সেটাই আর কি, একটা পলিটিক্যাল ধারণা তৈরি করে দেওয়া। আজ মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদীর রোড শোয়ের দিকে তাকালেই বোঝা যাবে যে কোন দলের রাজনৈতিক বক্তব্যটা কোন দিকে বইছে এই মুহূর্তে। দেখুন, নরেন্দ্র মোদী তার শো, সুতরাং গেরুয়া রঙের প্রাবল্য থাকবে, এটাই তো স্বাভাবিক। আর তার বক্তব্যের রঙটাও ডেফিনেটলি গেরুয়া। এবার তিনি মিছিল করলেন কোত্থেকে? বাগবাজারে মায়ের বাড়ির থেকে সিমলা স্ট্রিটে স্বামীজির জন্মস্থান পর্যন্ত। এবার মা শারদা বা স্বামী বিবেকানন্দর গায়ে
গেরুয়া চাদর চড়ানোর স্পর্ধা তো এখন অবধি আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দলের হয়নি। কিন্তু খেয়াল করে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরীয়র মতো করে চাদরটা পরিয়ে দিয়েছিলেন। মনে পড়ছে কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার এটা অভিযোগও করেছিলেন যে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং ইসকনের সন্ন্যাসীদের একাংশ রাজনৈতিক প্রচার করছেন। এবার ভারত সেবাশ্রমের এক সন্ন্যাসী কার্তিক মহারাজ, তার নামও করেছিলেন মুখ্যমন্ত্রী। মানে মূল সংগঠনগুলো নর্মালি কিন্তু আমরা দেখেছি এই বিতর্ক থেকে দূরত্বটা বজায় রাখে, কিন্তু বাংলার সন্ন্যাসী সমাজ ক্ষেত্রে কিন্তু মানে সচরাচর যারা এই সমস্ত ব্যাপারে ঢোকেন না, রাজনৈতিক ব্যাপার তো নয়, তারা কিন্তু এক্ষেত্রে অন্তত দূরে সরে ছিলেন না। তারা প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিলেন এবং সন্ন্যাসী সমাজের মিছিলের শেষে সেদিনই কার্তিক মহারাজ কার্যত নরেন্দ্র মোদীর রোড শোয়ের গেরুয়া কার্পেটটা বিছিয়ে দিয়েছিলেন। আমরা পেয়েছি মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের ভোগ্য মন্দির, যিনি বনে বনে রৌদ্র বৃষ্টিতে কত কষ্ট করেছেন, আর সেই রামলালার মূর্তি প্রতিষ্ঠা এবং প্রতিষ্ঠা যিনি করেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি বিজেপির নেতা নন। মনে রাখবেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর যদি প্রশংসা করা হয় তাহলে আপনারা কি বলবেন? বিজেপির সাপোর্টার। দেখলেন তো প্রেক্ষাপটটা কীভাবে তৈরি হচ্ছিল, কীভাবে গেরুয়া কার্পেটটা বেছানো হচ্ছিল। এটাকে অস্বীকার করা যাবে না, কিন্তু না এটা হয়েছিল যে সে তো তিনি নিজেই বললেন, বলে আবার পরিষ্কার করেও দিলেন যে এটা করলে কিন্তু আবার বলবেন না বিজেপি করছি। এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর জন্য আমার শ্রদ্ধার্ঘ, এরকম একটা ব্যাপার আর কি। এবার নরেন্দ্র মোদী কলকাতায় রোড শো করলে সেটা তো চোখ টানবেই, কিন্তু শুধু রোড শো করলে তো হবে না, তাহলে মানুষ দেখবেন, বাড়ি যাবেন, কিন্তু 1 জুন পর্যন্ত মনে থাকবে তো? মনে তখনই থাকবে যদি মনে গেঁথে দেওয়া হয়। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় সেবামূলক প্রতিষ্ঠানগুলোর দিকে যে একের পর এক তীর ছুঁড়েছিলেন, মোদী কিন্তু সযত্নে তার সামনে বুক পেতে দিলেন। রামকৃষ্ণ মিশনের সঙ্গে ব্যক্তি নরেন্দ্র মোদীর একটা আত্মিক যোগাযোগ আছে, সেটা আমরা জানি, আর তাই তিনি যদি মায়ের বাড়িতে আরতি করেন কারোর কিচ্ছু বলার নেই, কোনো অভিযোগ করারও জায়গা নেই। কিন্তু মায়ের বাড়িটাকেই বেছে নিলেন কেন? কারণ মা শারদা সারা বাংলার নারীত্বের প্রতীক। এমন একটা বাঙালিও বাড়ি পাওয়া যাবে না যেখানে ঠাকুর রামকৃষ্ণ, মা শারদা বা স্বামী বিবেকানন্দের কোনো ছবি নেই। মানে দেখুন, কেউ কেউ রামকৃষ্ণের, কেউ কেউ নন, কেউ কেউ অনুগামী, কেউ কেউ নন, সেটা তো আলাদা জিনিস, কিন্তু এমনভাবে এরা আমাদের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছেন, কারোর না কারোর ছবি তো পাওয়া যাবে। ঠিক যেরকমভাবে সুভাষচন্দ্র বোসের কোনো ছবি হয়তো পাওয়া যাবেই যাবে আর কি, নজরুলের কোনো ছবি নিশ্চিতভাবেই অধিকাংশ বাড়িতে পাওয়া যাবে। এবার সেখানে শ্রদ্ধা জানানো মানে তো সুপ্তভাবে এই বার্তাটাও দিয়ে দেওয়া যে মমতা বন্দ্যোপাধ্যায় যে অশ্রদ্ধা প্রকাশ করেছেন, আমি সেটা মুছে দেওয়ার চেষ্টা করলাম। এটা সত্যি যে মমতা বন্দ্যোপাধ্যায় 3টে প্রশাসন প্রতিষ্ঠান, এই 3টে যে বললেন, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ বা ইসকন, এগুলো কিন্তু সরাসরি দোষারোপ করেননি। বলেছিলেন এই 3 প্রতিষ্ঠানের কেউ কেউ, কিন্তু বিদ্যাসাগরের মূর্তি ভাঙার দায় তৃণমূল যেভাবে সরাসরি, মানে কোনো এখন অবধি প্রমাণ হয়নি কে করেছে, কেন হয়েছে, কিন্তু তৃণমূল নিয়মিতভাবে সেটা অমিত শাহের বা সেই সভাটার বা সেই মিছিলের ঘাড়ে চাপিয়ে এসছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যেরও ইতি গজ অংশটা ঠিক সেইভাবে ছেটে ফেলেছে বিজেপি। ভি-গার্ডের এয়ার কুলার্স এক্সট্রা লার্জ কুলিং প্যাডস সহ যা বড় বড় মহারথীকেও ঠান্ডা করে দেয়। ভি-গার্ড এয়ার কুলার্স, লং लास्टिंग कूलिंग। टीएमसी ने हमारे संत समाज को ही धनाधन गालियां देना शुरू कर दी। अब रामकृष्ण मिशन, इस्कॉन, भारत सेवाश्रम संघ,
ये ऐसी महान संस्थाएं हैं, दुनिया में उनकी प्रतिष्ठा है, उनके संतों को अपमानित करना, भाइयों बहनों, ये सब अपने वोट बैंक को खुश करने के लिए, वोट जिहाद को आगे बढ़ाने के लिए किया जा रहा है। সে ছোটবেলায় পড়েছিলাম জানেন তো, যাহা নেই মহাভারতে তাহা নেই এই ভারতে। এবার সেই মহাভারতেই তো শুনেছিলাম অশ্বত্থমা হত ইতি গজ। এই স্ট্র্যাটেজিটা ইদানিংকালে কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নেতা নেত্রীর মধ্যে ভয়ঙ্করভাবে দেখেছি। তারা এটাকে খুব সুন্দরভাবে কাজে লাগান, কিন্তু পাশাপাশি নিজেরা যখন একে অন্যের বিরুদ্ধে তোপ দাগের, আক্রমণ শানান, তখন তো নিজেদেরও এটা মাথায় রাখা উচিত যে যখন যেটা বলবেন অপোনেন্ট কিন্তু বসে থাকবে। আগে পিছে দু চারটে জায়গা একটু এরকম বলবেন যেটা বাদ দিলেও খুব একটা সমস্যা না হয়, না তো ওই কোনো জায়গাটাকে আপনি একটা হয়তো হালকা করে বলেছেন, তারপরে ইতিগজর মতো সেটা থাকলে মানেটা অন্যরকম দাঁড়ায়, সেটাই কিন্তু বিরোধীরা কেটে বাদ দিয়ে দেবে। সেটা আগেও হতে পারে, পরেও হতে পারে, কিন্তু যেটা থাকবে সেটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার। আর এর পাশাপাশি আরও একটা জিনিস আছে জানেন তো, এটা করার ক্ষেত্রে দুপক্ষই মানে যে কোনো রাজনৈতিক দলই আর কি, তারা কিন্তু সমান পারদর্শী। ফলে সাধু সাবধান, ও না এখন সাধু সংক্রান্ত কোনো কিছু বলা যাবে না, এটা আজকাল বিতর্কিত একটা বিষয় হয়ে গেছে। সাবধান মানে আমাদের নেতা নেত্রীদের সাবধান হওয়া উচিত। এই দেখলেন তো মমতা বন্দ্যোপাধ্যায় ওই বললাম একাংশের কথা বলেছিলেন, নরেন্দ্র মোদী কিন্তু ওই একাংশ টেকাংশ নিয়ে খুব একটা মাথা ঘামাননি, সরাসরি যে অংশটা, কারণ অংশ তো সমগ্রেরই একটা পার্ট, তাই না? তাহলে অংশকে কিছু বলা মানে সেটা তো সমগ্রকেই আঘাত করা। ঠিক সেই স্পিরিট থেকেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনাটা করলেন। আর এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রাটা দেখুন, একটা পদযাত্রা মুখ্যমন্ত্রী করেছেন বিরাটি থেকে এয়ারপোর্ট 2.5 নম্বর গেট পর্যন্ত। এবার দমদম কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে এই পদযাত্রা। এবার দ্বিতীয় পদযাত্রা পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিং থেকে বালিগঞ্জ পর্যন্ত। এই যে দুটো পদযাত্রা ঠিক যেরকমভাবে নরেন্দ্র মোদী বিভিন্ন পলিটিক্যাল বক্তব্য রাখলেন, বিভিন্ন জিনিসকে পলিটিক্যালি বেঁধে ফেললেন, এই যে পদযাত্রাগুলো এগুলোও তো একটা পলিটিক্যাল স্টেটমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেটা অবশ্য একটু সুপ্ত, মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে কোনো মেরুকরণের বার্তা দেননি, কিন্তু মোদী যেদিন তার বিরুদ্ধে ওই সাধু সন্তদের অপমানের অভিযোগ তুললেন, সেই দিনই মমতা বন্দ্যোপাধ্যায় কোন রুটে হাঁটলেন সেটা খেয়াল করেছেন? কলকাতা শহরের এমন এলাকা দিয়ে তিনি হাঁটলেন যেখানে ডাইনে বায়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ভালো উপস্থিতি রয়েছে। ফলে একদিকে যদি মোদী তার নিজের ভোট ব্যাংকে মানে বিজেপির ভোট ব্যাংকে কোথাও গিয়ে বার্তা দেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ও একই দিনে সেটার কাউন্টার করার জন্য, পাল্টা দেওয়ার জন্য নিজের ভোট ব্যাংককেই আশ্রয় করলেন। সংখ্যালঘু ভোট ব্যাংক তৃণমূলের ফিক্সড ডিপোজিট বলা হয়, এটার মধ্যে কোনো ভুল নেই, কারণ বিভিন্ন ভোট সাম্প্রতিককালে যেগুলো হয়ে গেছে বা সেই 11-র পর থেকেই সেগুলোর বিশ্লেষণটা করে দেখুন, বুঝতে পারবেন এই সংখ্যালঘু সম্প্রদায় তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে দাঁড়িয়েছে নির্দ্বিধায়। এবার ভোটের আগে কেউ যাতে সেই আমানতটা ভাঙিয়ে নিয়ে যেতে না পারে, সেই জন্য কি হেঁটে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে 1 জুন ওই বুথে দাঁড়ানোর সময় ভোটারদের মনে থাকে তার সেই হাত জোর করা ছবিটা। আচ্ছা, তাহলে এবার রুটের কি দাঁড়ালো? আরে সেটাই দাঁড়ালো যেটা সব কিছুর হয় আজকের দিনে, রুটের আমি রুটের তুমি, রুট দিয়ে যাচ্ছে না। কিন্তু বাংলার রাজনীতিটা কোন রুটে হাঁটছে সেটা গিয়ে কথা বলতে গেলে তো কয়েকটা কথা বলতেই হয়, যে কথাগুলো আজ একদম না বললেই নয়। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। দেখুন, আজকে মানে বললাম না কিছু কথা বলতে হয় যেগুলো না বললেই নয়, এরকম ব্যাপারটা তখন আরও বেশি ইন্টারেস্টিং হয়ে যায় যখন খুব মজা লাগে।
যে দিনটা গোটা গোটা অনেকগুলো ঘটনা ঘটে, যে ঘটনাগুলো আপনার চোখের সামনে বহু অঙ্ক বহু হিসেবকে খুব সহজে তুলে ধরে। এই যে বললাম যে একই দিনে শহরে জোড়া রোড শো, দুজন হেভিওয়েট, হেভি কেন সুপার হেভিওয়েট, একজন দেশের প্রধানমন্ত্রী আর একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, দুজনেই করলেন, দুজনে যুযুধান। কিন্তু সেই রুট থেকে অথবা বক্তব্যের ধরন থেকে কি অদ্ভুতভাবে অনেকগুলো হিসেব বেরিয়ে এলো না? নর্মালি তারা রাজনৈতিক নেতারা তারা একটা বক্তব্য রাখেন একটা ইস্যুকে কেন্দ্র করে, সেটা সবার জন্য খাটে, কিন্তু কিছু কিছু জিনিস তারা বললেন না, শুধু করলেন, তার মধ্যে থেকে লোকের সামনে পরিষ্কার হয়ে উঠে এলো। এগুলো দেখতে পেলে এই নেতাদের একদম অদৃশ্যকালী দিয়ে এঁকে দেওয়া ছবিগুলো যেদিন দেখতে পাবেন না, যেদিন বুঝতে পেরে যাবেন, এক একদিন হয় আর কি আকাশের বুকে ওই রামধনুর মতো, সেদিন দারুণ লাগে। মমতা বন্দ্যোপাধ্যায় এমনিতে পরিশ্রমী হিসেবেই পরিচিত, কিন্তু তবু দেখুন এই বয়সে একদিনে একটা তো নয়, তিনি আবার জোড়া রোড শো করেছেন। এখানেই একটা প্রশ্ন, এটার মধ্যে ইঙ্গিত আছে, মমতা বন্দ্যোপাধ্যায় এই ধকলটা নিতে যাচ্ছেন কেন এই সময়? কদিন আগে পায়ে চোট লেগেছে, তার আগে অসুস্থ হয়ে পড়েছিলেন। দেখুন 1 জুন 24 পরগনার কলকাতায় 9টা আসনে ভোট। গত 1.5 দশক ধরে এগুলো তৃণমূলের শক্ত ঘাঁটি। 2019-এর প্রবল গেরুয়া হওয়াতেও কিন্তু এই ঘাঁটির খুঁটি এতটুকু আলগা হয়নি। এবার কেন তাহলে সেরকম জায়গায়, যেটা তো শক্ত ছিল শক্তই আছে, সদ্য ওই বিধানসভায় 213 আছে, তারপরেও কেন মমতা বন্দ্যোপাধ্যায় কীরকম জোড়া পদযাত্রা করতে হচ্ছে, তাও একদম শেষ পর্বে এসে? তাহলে কোথাও কোথাও কি ভোটের হিসেবে গোলমাল ঠেকছে? নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি কিন্তু সংবাদ সংস্থাকে জানিয়ে দিয়েছেন গোটা দেশে সেরা পারফরমেন্স বিজেপির এই বাংলাতেই হবে। এবার সেটা নর্মালি প্রত্যেকেই, আগে বিধানসভার আগে 200 বলা হয়েছিল, এবারও তো লোকসভা ভোটের আগের থেকে 400 পার বলে এসছেন। তাহলে বাংলায় এরকম একটা দুর্ধর্ষ পারফরমেন্স হবে, সেরা পারফরমেন্স দেশের মধ্যে বাংলাতেই হবে। এবার তার মধ্যে ভাবুন ওই উত্তরপ্রদেশ আছে, সব কিছুকে ছেড়ে বলার মধ্যে আসলে কি একটা মনস্তাত্ত্বিক লড়াই শুরু করে দেওয়ার চেষ্টা ছিল? এবার এখানেও প্রশ্নটা, এই যে এতগুলো ধাপ চলে গেল, 6টা পর্যায়ে চলে গেল এবারের এই যে লোকসভা ভোটের, আমরা কিন্তু প্রথম থেকে বলছিলাম, এই লোকসভা ভোটটা শুরু হওয়ার আগের থেকে নরেন্দ্র মোদীর যত সভা দেখেছি আলাদা করে ডাইরেক্টলি তাকে কিন্তু আমরা কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট সমালোচনা করতে দেখিনি, ডাইরেক্ট সমালোচনা করতে দেখিনি। কিন্তু আস্তে আস্তে যত ধাপে ধাপে ভোটের শেষ পর্যায়ে আসছে, নরেন্দ্র মোদী কিন্তু তার সুর চড়াচ্ছেন এবং আক্রমণটা সুনির্দিষ্ট হচ্ছে। কারণ কি? ডেফিনেটলি কারণ আছে, জাস্ট ছোট্ট একটা হিন্ট আপনারা বুঝতে পারবেন আর কি। খেয়াল করে দেখুন, প্রথম দিকের যতগুলো আসন ছিল সেই সমস্ত জায়গাতেই কিন্তু বিজেপির সবথেকে ভালো পারফরমেন্স, মানে আগের লোকসভা ভোট দেখলে। এবার নিজের শক্তির জায়গাতে কেউ কি কোথাও অযথা শক্তিক্ষয় করে নাকি অস্ত্রশস্ত্র সব বাঁচিয়ে রাখে, যখন লড়াইটা কঠিন হবে কিন্তু একটা চান্স আছে সেখানে সমস্ত অস্ত্র প্রয়োগ করার জন্যে? সেটাই কি এখন করছেন নরেন্দ্র মোদী? এবার এইখানেই টুইস্ট। তাহলে এই জায়গাটা, যে জায়গাটায় সব থেকে কঠিন লড়াই বলে নরেন্দ্র মোদী তার সেরা অস্ত্রগুলো বাঁচিয়ে রেখেছেন, সেরা অস্ত্রগুলো প্রয়োগ করছেন, ঠিক সেই জায়গাটাতেই মমতা বন্দ্যোপাধ্যায় এত ধকল নিচ্ছেন কেন? इस बार पूरे हिंदुस्तान में द बेस्ट परफॉर्मिंग स्टेट कोई होगा तो पश्चिम बंगाल होने वाला है। भारतीय जनता पार्टी को सर्वाधिक सफलता पश्चिम बंगाल में मिल रही है। বলতে হবে ভোট এখন, কখনো প্রধানমন্ত্রী বলেছিল যে আমি আগামী জন্মে বাঙালি হয়ে নাকি জন্মাবো, এখন কাশিতে গিয়ে বলছে আমি কাশির সন্তান। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন যেখানে ভোট হয় তখন তার মতো করে বাতেলা করে ভাষণ দেয়। 1977-এর পরে তারপর বিজেপির পুরো শেষ হয়ে গেছে, এখানে সবই তো তৃণমূলে ভিড়ে গেছে, ঝাঁকের পেয়ে ঝাঁকে মিশেছে। আলাদা করে বিজেপি আছে কোথায়? মোদী এসে চিন্তা করবেন 2-4 জন তৃণমূলের কিছু নেতাকে কিনে নিয়ে শতভায় ভোট হয়ে গেছে। আমি বলেছিলাম 2019-এ তৃণমূলের যা সংখ্যা ছিল, আসন সংখ্যা ছিল, একটা হলেও বাড়বে, মানে 22 ছিল, খুব খারাপ হলে পৃথিবীর রসাতলে গেলে 23 হবে। তার মানে তো তাই, এখনো পর্যন্ত 9টা আসনে ভোটদান বাকি আছে, 7ম দফায় ভোট হয়নি।
33টা আসনে ভোট হয়েছে, 33টার মধ্যে তৃণমূল 23 বার করে দিয়েছে। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। খেয়াল করে দেখুন অভিষেকের বক্তব্যটা। এতদিন ধরে আমরা শুনছিলাম টার্গেট 42-এ 42, আমরা শুনছিলাম খুঁজে পাওয়া যাবে না বিজেপিকে, অথচ প্রথমে যে 33টা আসনে ভোট হয়ে গেছে এখন পর্যন্ত 6টা দফায়, তার মধ্যে 23টা তিনি নিশ্চিত করে নিয়েছেন বলে সন্তুষ্ট আছেন। মানে 10টা বাকি আছে, কিন্তু এই 10টা কার কাছে গেল? 10টা যদি আবার বিজেপি পেয়ে যায় তারা তো মোটামুটি এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াবে। এবার শেষ দফায় 9টা আসনে ভোট, এই 9টা আসন এমনিতেই 9টা আসনের সবকটাই তৃণমূল কংগ্রেসের দখলে, কিন্তু অঙ্কের হিসেব কী বলে যদি এই 9টা আসনে 9টাই পেয়ে যায় বিজেপি, একটা তো চান্স আছে তাদের সামনে গতবার যা আসন পেয়েছিল 18টা সেটাকে টপকে যাওয়ার। মানে আমি এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখন পর্যন্ত হিসেবটা ধরে বললাম, এবং তিনি কিন্তু জেট কটা যা বলেছেন, মানে এটা দেখে আপনি বলবেন আরে বাস এ তো এর মাঝখান থেকে বিজেপির কোথাও একটা গেইন হয়ে গেল, একটা আসন হলেও গেইন হয়েছে। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু অঙ্ক কষে দেখিয়েছেন একটা আসন হলেও ইতিমধ্যেই তৃণমূলের গেইন হয়ে গেছে, মানে একটা আসনে গেইন হলেই তারা খুশি ছিলেন। অভিষেক বলেছেন যে 23টা আসন তারা ইতিমধ্যে জিতে গেছেন, এবং খুব কম করে হলেও 23টা আসনে জিতবে তৃণমূল। তার মানে কি, যে আসলে যেগুলো শক্ত ঘাঁটি সেগুলো, মানে তারপরেও যদি বলেন যে খুব কম হলেও যেহেতু আগের 23 ধরে নিয়েছেন সেটাই জিতবে, মানে 10টাও বিজেপিকে দিয়ে দিলেন, তাহলে তো দু দলেরই মোটামুটি উইন উইন সিচুয়েশন হয়ে গেল। এটা কি বন্ধুত্বপূর্ণ সহাবস্থান ধরবো, নাকি একটা অন্যরকম ভেতরে চাপা টেনশন রয়েছে, কেউ কোনো ব্যাপারে নিশ্চিত হতে পারছেন না সেটা ধরবো? ওই বললাম যে জায়গাটা টেনশনের জায়গা, সবচেয়ে কঠিন জায়গা বলে বিজেপি বা নরেন্দ্র মোদী তার সেরা অস্ত্রগুলোকে বাঁচিয়ে রেখেছেন, তার মানে সেখানটায় তৃণমূলের সবচেয়ে শক্তির জায়গা, অথচ সেখানে তৃণমূল নেত্রী জোড়া পদযাত্রা করছেন, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই আসনগুলো বাকি থাকা অবস্থাতেই বলছেন খুব খারাপ করলেও আমরা 23টা জিতে যাব। মানে তার অঙ্কের হিসেবেই দুদলকেই আর কি এগিয়ে দেওয়া, আর কি এটা আমি জানি না, মানে এটা কি রাজনৈতিক অঙ্ক মাঝে মধ্যে সব কিছু গুলিয়ে দেয়। আমরা শুধু ওইটাই মনে হয় যে একটা উইন উইন সিচুয়েশন হলো, কিন্তু শুধুই কি তৃণমূল টেনশনে রয়েছে? টেনশন কিন্তু বিজেপিরও আছে, মানে সংখ্যালঘু ভোট ব্যাংক সেটা ভেঙে যাওয়ার ভয় যদি তৃণমূলের থাকে, সংখ্যাগুরু ভোট ভাগের ভয় কি বিজেপির নেই? একদম নেই। বিজেপি নেতাদের মুখে সেটিংয়ের অভিযোগ তো সচরাচর শোনা যায় না, কিন্তু আজ বারুইপুরে প্রধানমন্ত্রী একটা অকল্পনীয় অভিযোগ করেছেন। তৃণমূল আর সিপিএম এদের নাকি তলে তলে যোগাযোগ রয়েছে। এতদিন তো এই অভিযোগটা তৃণমূল করত, অবশ্য এটা একটা কমন অভিযোগ, যেভাবে সিপিআইএম তৃণমূল আর বিজেপির তলায় তলায় যোগাযোগ আছে বলে অভিযোগ করে, ঠিক সেরকম টাইপই আর কি। কিন্তু সচরাচর এই প্রধানমন্ত্রী এই সমস্ত বিষয়ে মুখ খোলেন না। এবার এটা আলাদা করে তার বলার দরকার ছিল না, কারণ সর্বভারতীয় স্তরে যে ইন্ডিয়া ঐক্য হয়েছে তাতে তো তৃণমূলও আছে, সিপিআইএমও আছে, ফলে তাদের একটা জোটের মধ্যে আছে, যোগাযোগ থাকতেই পারে, এটা সহজ সরল অঙ্ক আর কি। কিন্তু এখানে তো তৃণমূল নেত্রী ঘোষিতভাবে তৃণমূলকে ডিজোন করেছে তাদের বিরোধী, আর সিপিআইএমেরও সরাসরি আক্রমণ হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে। এভাবে তেলে জলে মিশ খাওয়ার সম্ভাবনা থাকে নাকি? কিন্তু সেটাই তো করলেন নরেন্দ্র মোদী, এবং পরিষ্কার বললেন যে সিপিআইএমকে ভোট দেওয়া মানে তা তৃণমূলকেই দেওয়া। তার মানে কি, বামেরা শিক্ষিত হিন্দু ভোট টেনে বিজেপির যাত্রা ভঙ্গ করতে পারে এরকম আশঙ্কা রয়েছে নাকি? নাকি কোথাও গিয়ে যদি কেউ তারা হয়তো বিজেপি থেকে তৃণমূলের দিকে ঝুঁকতে পারেন, কিছু ফ্লোটিং ভোট বলেও তো একটা বস্তু থাকে, সেইটাও যাতে কোনোভাবে তাদের ছেড়ে না যায় সেই আশঙ্কার থেকেই কি, মানে কি ওই দিকে গেলে আপনি আসলে কোন দিকে যাচ্ছেন এরকম একটা কথা মনে করিয়ে দিয়ে কি নিজের জায়গাটা পরিষ্কার করতে চাইলেন নরেন্দ্র মোদী? हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है।
घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। लोग जानते हैं कि सीपीएम को दिया हर वोट वो टीएमसी को ही जाएगा। सीपीएम यहां चुनाव लड़ रही है टीएमसी को मदद करने के लिए, और पर्दे के पीछे इनका जो खेल चल रहा है ये एक ही सिक्के की 2 बाजू है। মোদি যা বলছেন পর্দার পেছনে কেন, আর মমতা যা বলছেন, তার দুজনের এই রাজনৈতিক চিন্তার মধ্যে কোনো ফারাক আছে? তো এদের আলাদা কোনো চিন্তা তো নেই, সব তো নাগপুরের পাঁচ। কারণ ওরা এই বাইনারিটা করতে চেয়েছিল, গোটা দেশে ইন্ডিয়া ব্লক মোদির হাওয়া পাতলা করে দিয়েছে, এখানেও করে দিয়েছে। এখন উনি আবার নতুন করে বেলুন ফোলাতে এসছেন। আচ্ছা, নরেন্দ্র মোদী এইভাবে বাম এবং তৃণমূলের মধ্যে একটা যোগাযোগ থাকার মানে ওই বললাম এরা তো ওই ইন্ডিয়া উইকের শরিক, যোগাযোগ তো রয়েছে অফিসিয়ালি, দিল্লিতে রয়েছে, কিন্তু তারপরও সে কথাটা তিনি বলে দেওয়া এরকমভাবে বাম নেতারা শুনলেন তো মোহাম্মদ সেলিমের বক্তব্যটা কীরকম ছ্যাঁকা খাওয়ার মতো ছিটকে উঠেছেন না? হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রকাশ্যে ঘোষণা করে দিয়েছেন যে 1 জুন ইন্ডিয়া উইকের বৈঠকে তিনি যোগ দেবেন না। কারণ যদিও বা একটা কথা বলেছেন তৃণমূল নেত্রী যে সেই সময় বিরাট একটা টানটান অবস্থান থাকবে, তাদের তখন সবে সদ্য ভোট ঠোট শেষ হচ্ছে, ফলে সবাই ব্যস্ত থাকবেন, শেষ দিন 1 তারিখ তাদের সবথেকে শক্তির জায়গা, এগুলো বলেছেন তিনি। কিন্তু এই যে যাবেন না, এটা তো একটা সিদ্ধান্ত, অভ্যন্তরীণ সিদ্ধান্ত, সেটা চুপচাপ তারা ওই ইন্ডিয়া উইকের প্রধানকে জানিয়ে দিলেই পারতেন। এই মুহূর্তে যিনি দেখভাল করছেন মল্লিকার্জুনকে, তাকে জানিয়ে দিলেই পারতেন যে এই যাচ্ছি না, এই কারণে যাচ্ছি না। সেটা প্রকাশ্য সভায় ঘোষণার কি প্রয়োজন ছিল? এরপর তো বামেরা বলবেই যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কোথাও গিয়ে ইন্ডিয়া উইকের প্রধানকে নয় বিজেপিকে বার্তা পাঠাচ্ছেন। কি অদ্ভুত সিচুয়েশান। এদিকে বামরা তারা যখন ভোটে দাঁড়ায় তখন তৃণমূল নেতারা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এরা দাঁড়িয়েছে আসলে, এদের দাঁড় করিয়েছে আসলে বিজেপি সংখ্যালঘু ভোটে ভাগ করানোর জন্য, যাতে আমরা হেরে যাই, আমাদের ভোট ব্যাংকে ফাটল ধরে। আবার বিজেপি বলছে তারা একসঙ্গে দাঁড়িয়েছে, তৃণমূল দাঁড় করিয়েছে বামেদের, যাতে তারা ওই বিজেপির সংখ্যাগুরু যে ভোট ব্যাংক, শিক্ষিত সংখ্যাগুরু ভোট ব্যাংক, তার থেকে ভোট কাটেন যাতে, সেই জন্যে। এর মাঝখানে দাঁড়িয়ে বামেরা কিন্তু একটা দিক থেকে খুব নিশ্চিন্ত বোধ করতে পারে, যেভাবে দুই দলই মনে করছেন যে তারা সংখ্যালঘু ভোটও পাবেন এবং সংখ্যাগুরু ভোটটাও পাবেন, তাহলে তাদের ভালো ফল করার একটা সম্ভাবনা দুদলই কিন্তু দেখতে পাচ্ছে। वो इंडिया टीम तो 1 तारीख में ही मीटिंग कर दिया था। मैंने बोला देखो 1 तारीख मैं नहीं जा सकती हूँ कि हमारा इधर में 10 सीट का चुनाव है, तो हम कैसे छोड़ के चले जाएगा? एक साइड में साइक्लोन रिलीफ सेंटर और एक साइड में इलेक्शन, हमको सब कुछ करना पड़ेगा। প্রাকৃতিক দুর্যোগ কেটে গেছে, রাজনৈতিক দুর্যোগ কেটে যাবে, আর মমতা ব্যানার্জি চিন্তিত তার জন্য। এজন্য তার আগে থেকেই তার সিদ্ধান্ত পাকা, উনি মাঝখানে থাকতে চান, এটা একেবারে সুযোগ সন্ধানী। OPI, অপরচুনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। যেহেতু নির্বাচন আছে এবং যেহেতু তিনি আমাদের দলের সর্বময় নেত্রী, নির্বাচন দেখা প্লাস এখন আপনারা জানেন যে এত বড় একটা প্রাকৃতিক বিপর্যয় গেছে, সেখানেও মমতা ব্যানার্জিকে থাকতে হচ্ছে, দেখভাল করতে হচ্ছে, সেই জন্যই তিনি যেতে পারবেন না বলে জানিয়েছেন। এছাড়া এটাও জানিয়েছেন তিনি ইন্ডিয়া অ্যালায়েন্সের সাথে সম্পূর্ণভাবে আছেন। बीते 2 महीनों के दौरान पश्चिम बंगाल के अनेक शहरों में गया हूं, मैं लगातार देख रहा हूं इस बार टीएमसी और इंडी वालों के बड़े बड़े किले ध्वस्त होने वाले हैं। মনে পড়ে যাচ্ছে জানেন তো, ওই রাষ্ট্রপতি নির্বাচনের আগে এরকমভাবেই তো ইন্ডিয়া উইকের পেছনে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি তারই পছন্দ করা প্রার্থীকে ওই ইন্ডিয়া উইক প্রার্থী করেছিল যশবন্ত সিনহা, এবং শেষ মুহূর্তে তখন পর্যন্ত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই ইন্ডিয়া উইক ছাড়েননি,
শুধু বলেছিলেন যে আগে যদি জানতে পারতেন যে বিজেপি এভাবে দ্রৌপদী মুর্মুকে দাঁড় করাচ্ছে তাহলে তিনি ভাবনাটা অন্য খাতে বওয়াতেন, তাকে সমর্থন করতেন। ছাড়েননি, কিন্তু ইন্ডিয়া ঐক্য ছাড়েননি। কিন্তু যা করার, যা হওয়ার ওই একটা সেন্টেন্সেই তো হয়ে গেছিল, একটা বাক্যেই তো হয়ে গেছিল। আগে জানলে তিনি ওই দ্রৌপদী মুর্মুকেই সমর্থন করতেন আর কি, মানে তার কথা ভাবতেন। এইখান থেকেই তো যাবতীয় কনফিউশনের শুরু হয়েছিল। এবং তার পরের ধাপটা অবশ্যই উপরাষ্ট্রপতি নির্বাচনের সময় দেখেছিলেন যে কোথাও গিয়ে ওখানে তৃণমূল গড়হাজির থেকে গেল নির্বাচনের দিন, আরেকটু অনিশ্চয়তা বেড়েছিল। কেউ কিন্তু কিছু বলেনি, কোনো বার্তা ছিল না, কোনো ঘোষণা ছিল না, এবং ইন্ডিয়া ঐক্যের মধ্যেই ছিলেন। কোনো একটা বিশেষ কারণে তারা হয়তো ওইখানে ভোট দেননি, কোনো একটা বিশেষ কারণে তিনি হয়তো ওই বিজেপির পছন্দ করা প্রার্থীকেই সমর্থন করার কথা বলেছেন। এই প্রত্যেকটা কথা বা এই একদম শেষ মুহূর্তে গিয়ে ওই বাইরের থেকে সমর্থন করাটা, তারপর সেটাকে ক্লারিফাই করাটা, এই যে বক্তব্যগুলো ক্লারিফাই করে দিয়েছেন। কিন্তু ইন্ডিয়া ঐক্যের মধ্যে থেকেই তিনি দায়িত্ব নিয়ে এই সরকার গঠন করবেন। তাহলে শুরুর দিকটার মানে রাজনৈতিক নেতারা কিন্তু কোথাও অনিশ্চিত, একটুখানি ঘোরানো পেঁচানো বক্তব্য এই সমস্ত জায়গায় এমনি এমনি রাখেন না। যখন রাখেন তার থেকে যে অন্যরকম মানে হতে পারে সেটা জেনেই রাখেন। তো সেই যে এবারও সেটা হলো, এত অনিশ্চয়তা তৈরি হলো, সব কিছুর যোগফল তো বারবার ওই ইন্ডিয়া ঐক্য যখন একটু জোটবদ্ধ হওয়ার মতো বিষয় আছে তখনই কিন্তু একটা অনিশ্চয়তা তৈরি হয়ে যাচ্ছে। একদম কিন্তু কোনোটার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এই অনিশ্চয়তা তৈরি করে দেবেন বা চান একদম বলেননি। এই ইন্ডিয়া ঐক্যের মধ্যে আছেন সেটাই বারবার বলেছেন। তবুও তার ওই বক্তব্য বা তার চিন্তাভাবনা এইগুলোর মধ্যে থেকে কোথাও গিয়ে কিন্তু এই ছোট ছোট সিদ্ধান্তগুলোর মধ্যে দিয়ে অনিশ্চয়তাটা তৈরি হয়ে গেছে। আর ইন্ডিয়া ঐক্যের মধ্যে এই অনিশ্চয়তাটা তাড়িয়ে উপভোগ করছেন প্রধানমন্ত্রী। তিনি শুধু মাঝখান থেকে একটু কনফিউশনটা বাড়িয়ে দিলেন। শুনলেন তো, দুর্নীতির টাকা উদ্ধার করে ক্ষতিগ্রস্তদের ফেরানোর আশ্বাস তো আগেই দিয়েছেন। এবার আরও আরেক ধাপ এগিয়ে গিয়ে দাবি করলেন প্রধানমন্ত্রী, ওই দুর্নীতিগ্রস্তদের থেকে 17,000 কোটি টাকা নাকি ইতিমধ্যেই তার সরকার উদ্ধার করেছে। সেই টাকা ক্ষতিগ্রস্তদের মধ্যে বন্টন হয়ে গেছে। এই কথাটা বলে কিন্তু প্রধানমন্ত্রী ডেফিনেটলি সবাইকে যা ধন্দে ফেলার ফেলে দিলেন। সবাই এখন খুঁজবেন কে পেলেন টাকা, অলরেডি পেয়ে গেছেন কিন্তু সামনে বলছেন না কিনা, মানে এবং বাকি যারা পাননি তারাও ডেফিনেটলি এখন ভাবতে শুরু করবেন কিছু লোক তার মানে পেয়ে গেছে, তাহলে আমরাও পেলাম বলে। পাশেও কথা রেখেছেন টাকা উদ্ধার করা, তাহলে তার মানে করে দিয়েছেন। যখন দিয়ে দিয়েছেন বলছেন, ক্ষতিগ্রস্তরা পেয়ে গেছে বলছেন, তারপরে তো সত্যিই টাকা উদ্ধার করেছেন। সত্যিই তো তিনি আগের বক্তব্য, আগের তার যে প্রতিশ্রুতি ছিল সেটা পালন করেছেন। এবং যখন কিছু লোক পেয়ে গেছে তাহলে আমরাও কি পাবো না? এই চিন্তাভাবনা সবার মধ্যে যত ছড়াবে, যত মনের মধ্যে দোলাচলটা তৈরি হবে, ততই কিন্তু অনিশ্চয়তা তৈরি হবে। সেই ধোঁয়াশাটা নরেন্দ্র মোদী কিন্তু তৈরি করে দিয়ে গেলেন। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। विमल बोलो भाषा केसरी। जो लोगों से लूटा गया था ऐसे 17,000 करोड़ रुपया उन लोगों को मैं वापस दे चुका हूं, लौटा चुका हूं। बंगाल में भी आपका लूटा हुआ धन आपको वापस मिले, मैं उसके लिए पूरी कोशिश कर रहा हूं। কোন হিসেবে কোথায়, কোন বাজেটে কোথায়, কোন খাতে, কোন অ্যাকাউন্ট থেকে বলেছে। সবচেয়ে বড় মিথ্যাবাদী মোদী। আমরা জানতাম মমতা সবচেয়ে বড় মিথ্যাবাদী, আজকে উনি প্রমাণ করলেন। এটা বলতেন, শুধু সংখ্যাটা বলে দিলেন। 3 লাখ টাকা ফেরত দিয়েছেন, একটা পয়সা ফেরত দিয়েছেন, তাহলে চিট ফান্ডে টাকা কেন ফেরত দিলেন না? বলছে আমি খানে খায়েগা ভি নেই খানে দুঙ্গা না কি সব আগে বলেছিল। আর এখন জিজ্ঞেস করুন, সব খা লিয়া, দেশ ভি বেচ দিয়া। বলে খাতে খাতে ইতনা খায়া কি আব দেশ কো ভি বেচ দিয়া। শুনলেন তো সব বক্তব্যগুলো।
বুঝতে পারছেন তো যে বিরোধীরা এখন সব হোমওয়ার্ক করতে বসে গেছেন, একটু ধন্দে তো পড়েইছেন। সত্যি সত্যি কোথাও কোনো দান ধ্যান করে রাখেননি তো, হয়তো জানতে পারেননি। বিরোধীরা তো তাহলে আক্রমণ করতে গিয়ে নিজেরাই বোকা বনে যাবেন। তবে হ্যাঁ, নরেন্দ্র মোদী যে হোমওয়ার্ক করেই বাংলায় এসেছেন সেটা কিন্তু অশোকনগরের সভাতেই বোঝা গেল। দেখুন, তৃণমূলে যে উষা অস্ত গেছে তার খবরও প্রধানমন্ত্রীর কাছে ছিল। এক্ষেত্রে উষা বলতে উত্তর 24 পরগনার এই মিনাখার তৃণমূল বিধায়ক উষারানী মণ্ডলের কথা বলছি। বসিরহাটে যেদিন মুখ্যমন্ত্রী ওখানকার প্রার্থী, তৃণমূল প্রার্থী হাজি নুরুলের হয়ে প্রচার করতে গেছিলেন, তার সভায় তো উষারানী আর তার স্বামী দুজনেই অনুপস্থিত ছিলেন। এবং শনিবারের সেই সভায় উষারানীকে দেখতে না পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা চলাকালীনই একেবারে টাটা গুড বাই করে দিয়েছিলেন আর কি। পরিষ্কার বলেছিলেন যে এসে পায়ে না ধরলে ঘেঁষতে দেবেন না। আজ কিন্তু মঙ্গলের মেগা প্রচারে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই উত্তর 24 পরগনার অশোকনগরের সভা থেকে নাম না করে উষারানীর হয়েই ব্যাট ধরলেন সিরিয়াসলি, এবং তার সাথে অদ্ভুতভাবে জুড়ে দিলেন মহিলাদের অত্যাচারিত হওয়ার ধরন ধারণটাও, মানে বক্তব্যটা। কারণ সেটা তো কোথাও গিয়ে আবার গোটা ব্যাপারটাকে সন্দেশখালির সাথে যুক্ত করে দেবে। দেখুন, সন্দেশখালি হোক বা দলীয় বিধায়ক, প্রতিবাদ করলেই তৃণমূল মহিলাদের ওপর অন্যায় করে, অত্যাচার করে, এটাই তো প্রচারের শেষ ল্যাপে এসে বোঝানোর চেষ্টা করলেন প্রধানমন্ত্রী। কিন্তু যেটা বললেন না সেটা মঙ্গলবারের সভায় খোদ প্রধানমন্ত্রী উষারানীর হয়ে সওয়াল করলেন। বুধবার উষারানী মণ্ডল কি যথা ইচ্ছা তথায় যেতে পারেন? প্রধানমন্ত্রীর ইঙ্গিত পেয়ে কি এবার খনার বচনকেই ধার করবে বঙ্গ বিজেপি? শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। টাকা দিয়ে অনেককেই কিনবে মনে করেছে এরা। তাই আমি বলি, যারা আজকে মিটিংয়ে না এসে তৃণমূল কংগ্রেসের এমএলএ থাকবেন আর মিটিংয়ে আসবেন না, মনে রাখবেন তার সাথে দলের কোনো সম্পর্ক থাকবে না। যতক্ষণ সে ক্ষমা না চাইবে, পায়ে না ধরবে, ততক্ষণ উষারানী মণ্ডলকে আমরা মানি না, আমরা মানি না, আমরা মানি না। বিজেপির সাথে যাতে আঘাত করে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আজ সাথে আমার কোনো সম্পর্ক নেই। मां माटी मानुष की बात कहने वाली टीएमसी ने मां को भय दिया है, माटी का अपमान किया है। यहां तक कि महिला एमएलए जो टीएमसी के अंदर गुंडागर्दी के खिलाफ बोलती है, उनको भी टारगेट किया जा रहा है। প্রধানমন্ত্রী বললেন যে উষারানীকে টার্গেট করেছে তৃণমূল, কারণ তিনি দলের ভেতর থেকেও গুন্ডাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। আর মুখ্যমন্ত্রী বললেন উষারানীকে টার্গেট করেছে বিজেপি, কারণ তারা তাকে দলে নিতে চায়। দেখুন, এক উষারানী মণ্ডলকে নিয়ে দেশের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী দুজনেই টার্গেট খুঁজে পাচ্ছেন। যদিও দুজনের টার্গেট এবং তার কারণ, কার্য এবং কারণের মধ্যে আকাশ পাতাল ফারাক, তবুও দুজনেই তাকে নিয়ে টার্গেট দেখছেন, এরকম টার্গেট প্র্যাকটিস করছেন। উষারানী কিন্তু অন্য উচ্চতায় পৌঁছে গেলেন, যাই বলুন। দেখুন, গুণীজনরা বারবার বলেন যে আকাশ আর মাটির যোগাযোগ অনেক কিছুর মধ্যে ব্যালেন্স বজায় রাখে। সপ্তম দফার শেষ প্রচারে এসে প্রধানমন্ত্রী মিনাখার তৃণমূল বিধায়কের কথা প্রসঙ্গে সন্দেশখালীর নির্যাতিতাদের কথাও তো এক পংক্তিতে ফেললেন, একসঙ্গে বেঁধে দিলেন। ওই বললাম না, সমস্ত মহিলা ঘটিত ব্যাপারগুলোকে, অর্থাৎ তাদের বিরুদ্ধে নির্যাতনের যাবতীয় ব্যাপারকে, যাবতীয় অভিযোগকে যদি একসঙ্গে বেঁধে দেওয়া যায়, তাহলে তৃণমূলের যে ভোট ব্যাংক, তাদের একটা শক্ত জায়গা, সেই জায়গাটায় একটা ধাক্কা মারা যায়। কারণ বাংলার মেয়ের পেছনে তো বাংলার মেয়েরা থাকে, এইরকম একটা বক্তব্য তৃণমূল চিরকাল বলে এসছে এবং খানিকটা সেটা ভোট বাক্সে প্রত্যেকটা ভোটেই দেখাও গেছে। সেই জায়গায় সেই জায়গাটাকে, সবচেয়ে শক্তির জায়গাটাকেই টার্গেট করলেন প্রধানমন্ত্রী, আর নির্যাতনের ন্যারেটিভে একটা ব্যালেন্স রাখার চেষ্টা করলেন। এই যে ব্যালেন্সের চেষ্টা,
এই ব্যালেন্সের জন্য নরেন্দ্র মোদীর কাছে নিশ্চিতভাবেই উষা রানীর ইনপুটটা দেওয়া হয়েছিল। ইনপুটটা নিশ্চিতভাবেই দিয়েছিল বঙ্গ বিজেপি। শনিবার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তলায় তলায় বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন উষা রানী। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ও নিশ্চয়ই কিছু ইনপুট পেয়েছিলেন, সেই ইনপুট পেয়েই এরকম বলেছিলেন। এখন মুশকিল যেটা, ইনপুটগুলো সব ঠিকঠাক পৌঁছচ্ছে কি? नरेंद्र मोदी की जानते जे तार बोलार आगे। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1 अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। उषा रानी के टारगेट आरो एकजन करेছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাকে টার্গেট করে তার ক্যামাক স্ট্রিটের অফিসে নিয়ে এসে মিটিং টিটিং সেরে ফেলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ইনপুট পেয়ে যাকে টাটা বাই বাই বলেছিলেন, তার সঙ্গে বৈঠক করে তাকেই ফিরিয়ে নিয়ে এসছেন অভিষেক। নিশ্চয়ই অভিষেকের কাছেও কোনো ইনপুট ছিল। আমার একটাই জাস্ট কৌতূহল ছিল, জানেন তো, মঙ্গলে যে উষা আলোচনায় বুধে তার পা, অন্য কোনো দিকে চলে যাবে না তো? অন্য কোথাও হেথা নয় হোথা নয়, অন্য কোনো কথা। এবার প্রধানমন্ত্রী এমনি এমনি কিন্তু কারোর কথা বলেন না, এটা খেয়াল রাখবেন। সম্ভবত বিজেপির অনেকের মনে এরকম একটা সম্ভাবনা কিন্তু উঁকিয়েও দিচ্ছিল যখন তিনি এটা বলছিলেন। কিন্তু আজ সন্ধ্যেতেই হারোয়ায় দলের হয়ে প্রচারে নেমে পড়েছেন মিনাখার তৃণমূল বিধায়ক। এবার কার ইনপুট রাইট আর কার ইনপুট রং, এটা যে যার মতো করেই ভেবে দেখুন। বরঞ্চ কেউ কেউ যদি এটা ভাবেন যে তাহলে নিশ্চয়ই একটু দেরিতে ইনপুটটা পেয়েছিলেন বা একটু চট জলদি ইনপুট পেয়েছিলেন নরেন্দ্র মোদী, সেটা কেউ আপডেট করেননি, তাই জন্য সর্বশেষ পরিস্থিতিটা তিনি জানতেন না, তাদের জন্য বরঞ্চ একটা ইনপুট দিই। ওই মুকুটমণিবাবুর কথা মনে আছে? তাকেও কিন্তু এরকম বিজেপির সভাতে দেখার পরের দিনই হাতে ঘাস ফুল পতাকা নিতে দেখা গেছিল। সুতরাং এবার ভাবুন, ভেবে যে ইনপুটের ওপর ভরসা করবেন, ঠিক করবেন, সেটাতেই ভরসা করুন। মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ থেকে সমস্ত কথা শুনলেন। যে বিষয়টা ছিল, যেটাকে কেন্দ্র করে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল, সে বিষয়ে শুনলেন উনি খুব অনেকক্ষণ, প্রায় আধ ঘন্টা আমাদের কথা শুনলেন। শোনার পরে আমাদের আশ্বস্ত করলেন এবং উনি দিদির সঙ্গেও কথা বলবেন এই বিষয়ে। দিদি তো প্রণম্য ব্যক্তি, দিদির পায়ে তো আমরা এমনি প্রণাম করি, বিধানসভায় আসি, কোনো মিটিং স্থলেও গিয়েও তো দিদিকে আমরা প্রণাম করি। আমরা তৃণমূল কংগ্রেস দল করি, দলের মধ্যে আছি, থাকবো, আগামী দিনেও থাকবো। উষা রানী মণ্ডল তৃণমূল কংগ্রেসের প্রতীকে জেতা একজন বিধায়ক, দলনেত্রী হিসেবে তার প্রতি কিছু বলার অধিকার 100% মমতা বন্দ্যোপাধ্যায়ের রয়েছে এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সঠিকভাবেই যা পদক্ষেপ নেওয়ার তিনি নিয়েছেন। মোদিজি দেশের প্রধানমন্ত্রী, পশ্চিমবাংলায় মিটিং করতে এসে তিনি মমতার দ্বারা বিতর্কিত ভাইপোর কাছে যাওয়া বিতর্কিত এমএলএ পাশে দাঁড়িয়েছেন, তৃণমূলের এমএলএ পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী বিজেপির। বোঝাই যাচ্ছে পশ্চিমবাংলায় সিন্ডেট তৈরির প্রক্রিয়াতে মহারাষ্ট্রের মতন প্রধানমন্ত্রী আছেন। দেখুন, শান্তনু সেন যেটা বললেন, ঠিকই বললেন তো, দলনেত্রীর দলের প্রতীকে জেতা যে কোনো বিধায়ক সম্পর্কে যে কোনো বক্তব্য রাখার একটা অধিকার রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই অধিকার বলে কি বক্তব্য রেখেছিলেন আরেকবার মনে করিয়ে দিই। বলেছিলেন পায়ে ধরে ক্ষমা চাইলে তবে দলে ঢুকতে দেবেন। এবার যে বক্তব্যটা ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিটিং করে বেরিয়ে এসে উষা রানী মণ্ডল এবং তার স্বামী রাখলেন, তার মানে তো দলে তারা ফেরত চলে এসছেন। পায়ে ধরার কি হলো? যদি ধরেই থাকেন, মানে এটাই যদি নিদান হয়ে থাকে, সত্যি পায়ে ধরেছেন নাকি ধরেননি, ধরলে কার ধরেছেন, মানে আমরা কিছু জানি না। আমরা শুধু যা যা হয় আমরা তো জানি যে শান্তনু সেন যেটা বললেন, দলে যেটা দলনেত্রী বলবেন সেটাই শেষ কথা, তার তো অন্যথা হতে পারে না। এবার এক্ষেত্রে তাহলে কি এটা যদি এগুলো না হয়, কেউ কাউকে পাটা ধরুক, এটা আমরা কখনোই চাই না। রাজনীতিতে কেনই বা কেউ কারোর পা ধরবেন, কিন্তু
অন্যথা কি তাহলে হলো? এবার অন্যথা হলে কে অন্যথাটা করতে বললেন? সেটা কি তাহলে ওই দলনেত্রীর কথাকে অগ্রাহ্য করে, নাকি দলনেত্রীর কাছ থেকে পারমিশন নিয়ে? এগুলো জাস্ট প্রশ্ন মনের মধ্যে ওঠে, তো আপনাদের সাথে শেয়ার করি। যেরকম মনের মধ্যে আরেকটা প্রশ্ন আছে যে এই যে চারপাশে এই সমস্ত ঘটনাগুলো ঘটছে, এবার যে এত দ্রুত দ্রুত ইস্যুগুলো সব বদলে যাচ্ছে, সব ইস্যুই কি সব বদলে গেল? যেগুলো আগে ইস্যু ছিল সেগুলো কি আর কিচ্ছুই নেই? মানে ধরুন এই যে নিয়োগ দুর্নীতির নিয়ে একটা ইস্যু, এত অভিযোগ ছিল, জাতীয় নির্বাচন কমিশনার কি পশ্চিমবঙ্গে এই নিয়োগ দুর্নীতির দিকে নজর রেখেছিলেন? কেন? এটা তো ভাবছেন। হঠাৎ এরকম বলছি কেন? তাকে কেন নজর রাখতে হবে? তিনি তো ইডি সিবিআই কর্তা নন, বিচারপতি নন, তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নন। তার তো কাজ ভোট করানো। ভোটের ইস্যুর দিকে নজর রাখার একটা দায়িত্ব কেন থাকবে? তার দায়িত্ব তো থাকে, কারণ প্রচারে যাতে কেউ সীমা না ছাড়ায় সেটা নিয়ে তাদের নজর টজর রাখতে হয়। কিন্তু স্পেসিফিক্যালি ওই নিয়োগ দুর্নীতির খুঁটিনাটি সেটা তাকে মাথায় রাখতে হবে কেন? দেখুন, মুখ্য নির্বাচন কমিশনার যদি ওই ওএমআর শিট দুর্নীতির দিকে নজর রাখতেন, তাহলে কিন্তু তার মনে একটা জিনিস খচ করে উঠত। মানে আমরা কি দেখেছিলাম, অযোগ্য প্রার্থী ফাঁকা ওএমআর শিট জমা দিয়েছিল, আর নাইসার ল্যাবরেটরিতে সেই শূন্যই বেড়ে 53-54 সব হয়ে গেছিলো। অর্থাৎ শূন্যটাও বড় সংখ্যা, একটা নির্দিষ্ট সংখ্যা, যে সংখ্যায় গেলে চাকরি পাওয়া যায়, সেই সংখ্যায় পরিণত হয়ে যেতে পারে। এই ম্যাজিকটা তো এই নিয়োগ দুর্নীতিতেই দেখা গেছিল। মানে বাংলায় এটা প্রমাণ হয়ে গেছিল যে বাংলায় পরীক্ষা হয়ে যাওয়ার পরেও উত্তরপত্রে কোথাও গিয়ে প্রশ্ন উত্তর লেখার কথা বলছি না, কিন্তু নম্বর পড়ার বা অলিখিত প্রশ্নের উত্তরে নম্বর পড়ে যাওয়ার একটা পুরনো সংস্কৃতি রয়েছে। এটা যদি মাথায় রাখতেন তাহলে তার মনে হতো যে এই যে চারপাশে বিভিন্ন প্রার্থী যে অভিযোগগুলো তুলছেন, সেগুলো তো একটু কাল্টিভেট করে দেখা দরকার আছে। একদম এড়িয়ে তো যাওয়া যাবে না। এবার ভোটের পর সিল করা ইভিএমগুলো জেলায় জেলায় স্ট্রং রুমে রয়েছে, সেগুলোর মধ্যেই তো প্রার্থীদের ভাগ্যবন্দি। এবার তার মানে ওখানে তো উত্তরপত্র লেখা হয়ে গেছে, এবার সেটা ইনভিজিলেটাররা চেক করবে বা চেকও হয়ে গেছে, ওখান থেকে জাস্ট নম্বরটা ঘোষণা হবে আর কি। কিন্তু প্রার্থীরা পরীক্ষা দিয়েছেন, জনতা উত্তর লিখেছে, যে যতই ভালো পরীক্ষা দিক না কেন সকলে তো আর ফার্স্ট হতে পারে না। আর ভোটের পরীক্ষায় যে ফার্স্ট হয় শুধুমাত্র সেই পাস করে, বাকিরা ফেল। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোট হয়েছে, বুথের ভেতর টোকাটুকির সুযোগ কোনো পক্ষই নাকি পায়নি। তাহলে অযোগ্য প্রার্থীদের শেষ ভরসা কি? তাহলে কি ওই টোকাটুকির জায়গাটা আরও স্প্রেড হতে পারে, নাকি আবার ওই নাইসার ল্যাবরেটরির মতো স্ট্রং রুমটাও নাইসার ল্যাবরেটরি হয়ে যেতে পারে? মানে এই অভিযোগই তো করছে বিভিন্ন প্রার্থী। যদি ইভিএম বদলে দেওয়া হয়, দেখুন ওখানে শুনেছিলাম ওএমআর বদলে দেওয়ার অভিযোগ, এই ক্ষেত্রে শুনছি ইভিএম বদলে দেওয়ার অভিযোগ। দুটোতেই নম্বর ঠম্বর পড়ে যাওয়া গেছে, কিন্তু তারপর সেটা বদলে দেওয়া হচ্ছে। ওখানে যেরকম 0 থেকে 53-54 হয়ে গেছিলো, এখানেও তার মানে কেউ ইভিএমগুলো বদলে 0 হোক বা যাই হোক, তার থেকে ডেফিনেটলি অনেক বেশি নম্বর করে দেওয়ার চেষ্টা করবেন, এটাই তো অভিযোগ। এবার বুথ দখল করা, ছাপ্পা মারা, এগুলো এমনিতে রিস্কি কাজ। সব থেকে বড় কথা, ভোট বাতিল হয়ে যেতে পারে, নির্বাচন কমিশন রিপোলের নির্দেশ দিয়ে দিতে পারে। তার থেকে কিন্তু এই ইভিএম বদলটা এটা তুলনামূলকভাবে নিরাপদ, ঝামেলার ভয় নেই, আবার অনেকটা ইনোভেটিভও বটে। এটাও কিন্তু আমরা ভাবছিলাম, এই আশঙ্কার কথা আমরা ভাবছি ওই বিভিন্ন দলের প্রার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভাবছি, আর নির্বাচন কমিশন ভাবেনি, রাজনৈতিক দলগুলো ভাবেনি। তাই তো স্ট্রং রুমগুলোতে এত স্ট্রং পাহারা থাকে। নির্বাচন কমিশন তো নিয়োগ করে দিয়েছে যে প্রত্যেকটা স্ট্রং রুমে সিসিটিভি মনিটর থাকবে, এবং সেই মনিটরটা থাকবে বাইরের দিকে। স্ট্রং রুমের ভেতরে পাহারায় থাকবে কেন্দ্রীয় বাহিনী, আর বাইরে রাজ্য পুলিশ। কিন্তু দুর্নীতিতে বাংলার সুনাম এখন এতটা হয়ে গেছে, এত কিছুর পরেও রাজনৈতিক দলগুলো নিশ্চিত থাকতে পারছে না মশাই। বাংলার বিজেপি নেতারা যেরকম দুশ্চিন্তায় ভুগছেন, তৃণমূলও তথৈবচ, তারাও ভুগছে। এমনকি তাদের রাজ্যে ভোট, সরকার, তাদের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু স্বয়ং এটা নিয়ে অভিযোগ আর উৎকণ্ঠা
দুটোই রয়েছে। কি দিনে এলো বলুন তো, শাসক দলই নিরাপত্তাহীনতায় ভুগছে, আবার বিরোধীরাও ভুগছে। তাহলে নিরাপত্তাহীন অ্যাকচুয়ালি কে বলুন তো? শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। কামড় দেওয়ার জন্য ইভিএম মেশিন যেখানে থাকবে, যাতে কোনো রকম লাইট অফ করতে না পারে, কোনো রকম মেশিন বদলাতে না পারে। স্ট্রং রুমে রং কিছু? নন্দীগ্রামের পরাজয়কে এখনো রং হিসেবেই দেখে আসছে তৃণমূল। 21 বিধানসভায় নন্দীগ্রামের সেই স্ট্রং অভিযোগটাই ভোটের শেষ ল্যাপে আরো স্ট্রং। মুখ্যমন্ত্রী বলেছেন সজাগ থাকতে, রাত জাগতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সব কথার বিরোধিতা করলেও মুখ্যমন্ত্রীর দেখানো পথেই ছুটলেন লকেট চট্টোপাধ্যায়। স্ট্রং রুমের পিছন পিছন ঢুকলেন, বললেন সামনেরটা স্ট্রং হলেও আশপাশটা বড্ড উইক। কোনো ক্যামেরা নেই, কোনো ফোর্স নেই, কিচ্ছু নেই, ভীষণ ক্যাজুয়াল। স্ট্রং রুমের বাইরেটাই রয়েছে, কিন্তু স্ট্রং রুমের আশেপাশের জায়গাগুলো একদমই সুরক্ষিত নয়। লকেটের সহকর্মী সৌমিত্র খাঁয়ের অভিযোগের সুরটা আরও স্ট্রং। কারচুপির অভিযোগটা মোটেও নীরবে করলেন না সৌমিত্র খাঁ। এখানে অনেক টাকা ডিল করে, এখানে সিআইএসএফের একজন আছে একে সাহা, তার কাছেও ডিল করেছিল। অনেক টাকা ডিল করে এটা সিআইএসএফ থেকে কিনে নিচ্ছে এবং পুলিশের অফিসাররা নিজেরা গাড়ি ঢুকিয়েছে পর্যন্ত, এখানে গাড়ি পর্যন্ত আছে, এটা খালি গাড়ি ঢোকানো আছে। সে ইভিএম চেঞ্জ করার একটা করে নিচ্ছিল। ঈশ্বরের আশীর্বাদে আজকে আমরা বাঁচাতে পারলাম। ওনার আজকে কি বলুন তো, ওনার ওই নেশার ডোজটা আজকে বেড়ে গেছে, তাই জন্য ওনার পাগলামিটা মাতলামিটা অতিরিক্ত পরিমাণ বেড়ে গেছে। স্ট্রং রুমে বাহিনী উইক, সৌমিত্রর মতো একই অভিযোগ তুলেছিলেন আর এক বিজেপি প্রার্থীও। 7ই মে ভোট ছিল মালদায়। ভোটের পরেই স্ট্রং রুম পরিদর্শনে গিয়ে ইভিএমে কারচুপির অভিযোগ তুলে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সুর চড়ান খগেন মুর্মু। স্ট্রং রুম পরিদর্শনে ধুমধুমার বেঁধেছিল গত 17ই মে। 13ই মে রানাঘাটের ভোট মেটার ঠিক 4 দিন পরে স্ট্রং রুম পরিদর্শনে যান বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার এবং বিজেপি থেকে তৃণমূলে গিয়ে প্রার্থী হওয়া মুকুটমণি অধিকারী। মুকুটমণির অভিযোগ ছিল স্ট্রং রুমের সিসিটিভি বন্ধ করে ভিতরে ঢুকেছিলেন জগন্নাথ সরকার। পাল্টা জগন্নাথের দাবি ছিল রাতে স্ট্রং রুমে ঢুকেছিলেন তৃণমূল প্রার্থী। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गए बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। সারা বছর যে যতই পড়াশোনা করুক, পরীক্ষার ঠিক আগের মুহূর্তে কম বেশি সবাই কিন্তু একটু টেনশনে থাকে, জানেন তো। এবার টেনশনটা আরও বাড়ে রেজাল্ট বেরোনোর সময়। ছোটোবেলার কথা ভাবুন, ফাইনাল পরীক্ষা, রেজাল্ট আউট, দুটো দিনই চরম টেনশন হতো আমাদের। শুরুর থেকে খেয়াল করছিলাম যে প্রথম দফা থেকেই প্রত্যেকটা ভোটের শেষে কম বেশি সব প্রার্থীর গলাতেই পরীক্ষায় পাশ করার একটা কনফিডেন্স ছিল। এমনকি আবির ঠাবির খেলাও দেখে ফেলেছিলাম অনেক জায়গায়, মিষ্টি টিষ্টি বিতরণ হয়েছে, সবাই করেছে। কিন্তু যত রেজাল্টের দিন এগিয়ে আসছে, মানে 4 তারিখটা এগিয়ে আসছে, দ্য ডি ডে, এই কনফিডেন্সের সুরগুলো কীরকম যেন একটা টেনশানে পরিণত হচ্ছে, টেনশন মাখামাখি হয়ে যাচ্ছে। আজও তো কমিশনে স্ট্রং রুম নিয়ে আরেকটা নালিশ জমা পড়েছে। দ্বিতীয় দফায় ভোট হয়ে যাওয়া রায়গঞ্জে স্ট্রং রুমে সিসিটিভি বন্ধ রাখার অভিযোগ জমা পড়েছে। এবার অভিযোগটা জানিয়েছে বিজেপি। এবার দেখুন, সব অভিযোগগুলো মানে এখন যেগুলো পড়ছে সব হচ্ছে ওই ইভিএম কারচুপি নিয়ে। একটা জিনিস মনে হচ্ছিল জানেন তো, মানে এই ভোটের দিনগুলোয় বুথে কারচুপির অভিযোগটা কম, কিন্তু অনেক বেশি অভিযোগ তাহলে এই স্ট্রং রুমকে কেন্দ্র করে আসছে কেন? তাহলে কি ওই মানে একটা কথা তো আমরা জানি, যা রটে তার কিছুটা হলেও বটে। এবং কারা এই অভিযোগগুলো তুলছে? শাসক এবং বিরোধী দুদলই, কেউ কোথাও শাসক, কেউ কোথাও বিরোধী। সুতরাং সবাই শাসক, সবাই বিরোধী। সব দলই যখন এই অভিযোগগুলো তোলে, তারাই তো সমস্ত কিছু দেখে শুনে রাখে, অভিজ্ঞতা তাদের প্রচুর। তারা যখন এরকম অভিযোগগুলো তুলতে থাকে, তাহলে উড়িয়ে দেওয়া যায় কি পুরোটা? দেখুন, একটা পুরনো ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে, আপনাদের সাথে শেয়ার করি। 2019-এর জানুয়ারি
লোকসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে লন্ডনে একটা সাংবাদিক বৈঠক হয়েছিল। মুখ ঢাকা এক ব্যক্তি ভিডিও কনফারেন্সে দাবি করেছিলেন ভারতে ইভিএমে কারচুপি করা সম্ভব, কিন্তু সেই সাংবাদিক বৈঠকে দর্শকের একদম পিছনের সারিতেই কংগ্রেস নেতা কপিল সিব্বলের বসে থাকার একটা ছবিও কিন্তু ভাইরাল হয়ে গেছিল এবং বিজেপি বলতে শুরু করেছিল প্রেস কনফারেন্সের নাটকটা সাজিয়েছে কংগ্রেস। কংগ্রেস শেষ পর্যন্ত বলতে বাধ্য হয় যে এই প্রেস কনফারেন্সের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এবছরের ভোট ঘোষণার দিনেই কিন্তু নির্বাচন কমিশন আগে ভাগে জানিয়ে দিয়েছে যে ইভিএম 100% ত্রুটিহীন এবং প্রত্যেকটা বুথে ভিভিপ্যাট দেওয়ার দাবিও সেই জন্য সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। মোদির থেকে অমিত শাহ প্রত্যেকেই ব্যঙ্গ করে বলেছেন যে বিরোধীরা হারলেই ইভিএমকে দোষ দেয়, কিন্তু এখন তো বিজেপির মধ্যে থেকেও ইভিএম নিয়ে আশঙ্কার সুর শোনা যাচ্ছে। মানে ইভিএমে কারচুপির যে অভিযোগ তৃণমূলের মুখে শোনা যায় সেটা এখন বিজেপি নেতারাও বলছেন। কিন্তু সব থেকে মজার ব্যাপার কি জানেন, প্রদেশ কংগ্রেস এই ইভিএম নিয়ে এখন সম্পূর্ণ বিপরীত মেরুতে। অধীর রঞ্জন চৌধুরীর এই নিয়ে কোনো অভিযোগই নেই এবং তার যোগ্য জোটসঙ্গী সিপিআইএম মোহাম্মদ সেলিমও ইভিএম নিয়ে বিরূপ কিছু বলতে নারাজ। ইভিএম বিতর্কেও দেখছি কোথাও গিয়ে জোটবিন্যাস হয়ে যাচ্ছে এবং সেই জোট কোথায় গিয়ে কি দাঁড়াচ্ছে আপনারাই একটু ভেবে দেখুন। ইভিএম বিতর্কে দেখছি একটা অন্যরকম জোটবিন্যাস তৈরি হয়ে যাচ্ছে, সেই জোটবিন্যাসটা একটু আপনারা খেয়াল করে দেখুন। বলাও যায় না, ওই বলে না যে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন, ঠিক সেরকমই যেখানে যেরকম জোটের গন্ধ পাবেন বা ছাই চাপা জোটের সম্ভাবনা দেখতে পাবেন, একটু ছাইটাইগুলো উড়িয়ে দেখুন। বলা তো যায় না, হয়তো সরকার গঠনের আসল সুলুক সন্ধানটা পেয়ে গেলেও যেতে পারেন। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.